ডেঙ্গু সংক্রমণই কেবল বাড়ছে না, বাড়ছে মৃত্যুর মিছিল। আরও 2-3 সপ্তাহ এ ধারা অব্যাহত থাকার শঙ্কা জানিয়ে সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ চিকিৎসকদের। এদিকে চিকিৎসায় নজর দেওয়ার পাশাপাশি ডেঙ্গু রোধে সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার দাবি রোগীদের। ইফতেখার রেজার রিপোর্ট। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে 23 অক্টোবর বিকেল 5টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় আরও 4 জন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে 803 জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে 259 আর আক্রান্তের সংখ্যা 63,170 জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে 2,648 জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে 1,709 জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি। চলতি বছর এডিস মশাবাহিত ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগীর সংখ্যা 22% শিশু। প্রচুর মানুষ মারা যাইতেছে, প্লাস গতকালকেও এখানে একজন মারা গেছে। সকলেরই কাজ করতে হবে, প্লাস সরকারের একটু এটা নিয়ে বেশি আগাই যেতে হবে। ডেঙ্গু যে এখন এত মারাত্মক আকার ধারণ করছে, সাধারণ পাবলিক হিসেবে আমি প্রথমে বুঝতে পারিনি যে আসলে এখন ডেঙ্গুর সিজনটা এরকম খুব বেশি আর কি। বর্তমানে যে সেবা পাইতেছি এটা আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। এখন তো ইদানিং বেশি ডেঙ্গু দেখা দিতেছে। এমন পরিস্থিতিতে ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের চিকিৎসকরা বলছেন, এবছরের ডেঙ্গুতে তরুণরা বেশি আক্রান্ত হচ্ছে। খারাপের দিকে যাওয়ার অবস্থাও তাদেরই বেশি। জ্বর আসা মাত্রই ডেঙ্গু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। মশার বংশ বিস্তারের জন্য যে পরিবেশ গরম সেটাও পড়ছে, সুতরাং আশা অনুযায়ী ডেঙ্গু রোগীও বাড়ছে। 2-3 সপ্তাহ গরম থাকবে, সেই হিসাবে ডেঙ্গু রোগীও বাড়তে পারে। জনসাধারণের জন্য বলবো, আপনার যে বয়সেরই রোগী হন না কেন, জ্বর আসলে প্রথম দিনই আপনি নিকটস্থ হাসপাতাল বা ডাক্তারের কাছে যান। যদি ডেঙ্গু হয় সতর্কতা অবলম্বন করবেন। আর বাড়িতে চিকিৎসা নেওয়া রোগীদের ক্ষেত্রে শরীর মুছে দেওয়া, জ্বর থাকলে প্যারাসিটামল খাওয়া, ঘন ঘন তরল খাবার গ্রহণেরও পরামর্শ ডাক্তারদের। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচনের ব্যাপারে সব দল একসঙ্গে আছে। দেশের ইতিহাসে সবচেয়ে ভালো জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকালে মাগুরার নবগঙ্গা নদীর ব্রিজ সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, 4টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। সেখানে ভোটার উপস্থিতি ছিল উল্লেখ করার মতো। জাতীয় সংসদ নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত, সবাই ভোটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি বলেন, গত 17 বছরে হাসিনার সময় কেউ ভোট দিতে পারেনি। প্রত্যেকটা নির্বাচনে টাকার বিনিময়ে এমপি হতেন ক্ষমতাসীন দলের নেতারা। ইলেকশন কমিশন বারবার বলেছে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না। এতে দেশি বিদেশি কোনো ধরনের কোনো চাপ নাই। সবাই বলছেন, অবাক হচ্ছেন যে এত বড় খুন করেছে তারা, এত বড় হত্যাযজ্ঞ করেছে। আমরা দৃঢ় বিশ্বাস এবং আমরা অলরেডি অল সাইন্স আর দেয়ার যে খুবই সুন্দর একটা ইলেকশন হবে এই ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে। সরকারের অনুমতি ছাড়াই সয়াবিন তেলে বোতল প্রতি 10 টাকা দাম বাড়িয়েছে কোম্পানিগুলো। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, গায়ের দাম ঠিক থাকলেও পাইকারিতে আগের তুলনায় 10 টাকা বাড়তি দামে কিনতে হচ্ছে। এ কারণে বাড়তি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। অন্যদিকে শীতের সবজি বাজারে আসা শুরু হলেও দামে কোনো প্রভাব পড়েনি। মেজবা হাসানের রিপোর্ট। এই বেসরকারি চাকরিজীবী কয়েকদিন পর বাজারে এসে কিনেছেন 5 লিটারের 1 বোতল সয়াবিন তেল। আগের তুলনায় বোতল প্রতি 10 টাকা বাড়তি দিয়ে তেল কিনতে হয়েছে তাকে। দাম তো একটু তুলনামূলক একটু বেশি লাগে মাঝে মধ্যে, মানে এক সময় বেড়ে যায় আবার এক সময় কমে যায়। বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলেও বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সয়াবিন তেলের দাম বাড়াতে ক্ষুব্ধ খুচরা বিক্রেতারা। আগে যেরকম মনে করেন 890 কিনতাম, 900 টাকা বেচতাম। এখন কালকে দিয়ে গেছে আপনার 900 টাকা, 910 টাকা বেচতেছি। শীতের সবজি বাজারে আসতে শুরু করলেও দামের খুব একটা পরিবর্তন হয়নি। অধিকাংশ সবজির দাম 70 টাকার উপর। বেড়েছে কাঁচা মরিচের ঝাঁজও। গত সপ্তাহে ছিল 180 টাকা, এই সপ্তাহে 200 টাকা। সিম 100-120 টাকা পড়ছে, গত সপ্তাহে 200 ছিল। এখন মোটামুটি সবই লাইনের দিকে আছে। সবজির দাম আমরা ভাবছি যে শীতে কম আসবে, কিন্তু সেরকম তো কোনো কমছে না। 2টা ফুলকপি কিনলাম, বোধহয় 2টা 80 টাকা, একটা 80 টাকা করে নিল। সোনালী মুরগির দাম 10 থেকে 15 টাকা কমে বিক্রি হচ্ছে 280 টাকায়। ওঠানামার মধ্যে রয়েছে ব্রয়লার মুরগির দাম।
মাছ মাংসের বাজারে নেই স্বস্তি, অধিকাংশ মাছ বিক্রি হচ্ছে বাড়তি দামে। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ইসরায়েলের সংসদে ফিলিস্তিনিদের পশ্চিম তীর দখল করতে চাওয়া খসড়া আইন পাশের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পূর্ব জেরুজালেম সহ অধিকৃত ফিলিস্তিনিদের ভূখণ্ডের কোনো অংশের উপর ইসরায়েলের সার্বভৌমত্ব নেই। তারপরও ইসরায়েল জাতিসংঘের সনদ লঙ্ঘন করে অবৈধ বসতি স্থাপন অব্যাহত রেখেছে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে। পাশাপাশি ইসরায়েলের অবৈধ দখলদারির প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিন ভূখণ্ডের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার স্বর্ণের দাম কমেছে। 10 বছরের মধ্যে প্রথম সপ্তাহান্তে পতনের পথে রয়েছে। রয়টার্স জানায়, বাজারে ডলারের শক্তিশালী অবস্থান ও দিনের শেষে মার্কিন মুদ্রাস্ফীতির প্রতিবেদন প্রকাশ করার সম্ভাবনা থাকায় স্বর্ণের দাম কমেছে। স্পট স্বর্ণের দাম 0.9% কমে আউন্স প্রতি 4,806.46 ডলারে দাঁড়িয়েছে। চলতি সপ্তাহে এখন পর্যন্ত বুলিয়ন স্বর্ণের দাম 3.8% কমেছে, যা 2024 সালের নভেম্বরের পর সপ্তাহান্তে কমের দিকে এগিয়ে যাচ্ছে। ডিসেম্বরে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার 1.1% কমে আউন্স প্রতি 4,101.8 ডলারে দাঁড়িয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ অর্ধেক, ফলে অসহনীয় লোডশেডিংয়ে পড়েছেন সিলেটবাসী। কয়েকদিন ধরে তীব্র গরমের সাথে যোগ হওয়া লোডশেডিংয়ে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় কাটাতে হচ্ছে লক্ষাধিক গ্রাহককে, যার প্রভাব পড়ছে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসাসহ অন্যান্য খাতেও। শহরের তুলনায় গ্রামে পল্লী বিদ্যুতের আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিড়ম্বনা আরও বেশি। সিলেট থেকে জানাচ্ছেন সজল ছত্রী, ছবি তুলেছেন আনিস রহমান। হেমন্তকালেও অসহনীয় গরমে অতিষ্ঠ সিলেটবাসী, এর সাথে যোগ হয়েছে বিদ্যুতের জ্বালাতন। কখনো সার্ভার জটিলতা, কখনো ইঞ্জিনের ত্রুটি ও মেরামত কাজের কারণ দেখাচ্ছে বিদ্যুৎ বিভাগ। তবে সবচেয়ে বড় কারণ, চাহিদার তুলনায় সরবরাহ প্রায় অর্ধেক। প্রধান উপদেষ্টা আমাদের আকাঙ্ক্ষা, যার কাছে আমাদের বলার, ওনাকে বলতেছি আমাদের সিলেটের দিকে একটু নজর দেওয়ার জন্য, সিলেটের কাজ করার জন্য। আমরা বড় ব্যবস্থার মধ্যে আছি। অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ 1টা বছর ধরে যে দায়িত্ব পালন করতেছে, খুব বেহাল দশা সিলেটের। শুধু কারেন্ট না, সিলেটের প্রত্যেকটি ক্ষেত্রেই মানে খুব একটা অবহেলিত। বেশি ভোগান্তি ওই লগিয়া কারেন্টের জিনিসপত্রগুলা যে নষ্ট করে, এই দিল এই নিল, আবার 1 ঘন্টা 2 ঘন্টা নিয়া আর কোনো খবর নাই। আধা ঘন্টার লাগে দিল, দিয়া আবার 2 ঘন্টার লাগে নাই। বাচ্চারা লেখাপড়া একেবারে নাই। লেখাপড়া কারেন্ট থাকলে তারা বসবে, নাহলে তো অন্ধকারে তো লেখাপড়া করতে পারবে না। অন্ধকারে লেখাপড়া করবে কিভাবে? আমরা কারেন্টের দায় এখন বেশি প্রবলেম হয়, বাচ্চারা অসুস্থ হয়ে যায়, এরপরে তো বাসা বাড়িতে সমস্যা হয়, ব্যবসা বাণিজ্য করতেও সমস্যা হইতেছে। এখন যেভাবে ঘন ঘন ইলেকট্রিসিটি নিচ্ছে, জনসাধারণের জীবন দুর্ভোগ। সিলেট মহানগরে 124 মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে 62 মেগাওয়াট বিদ্যুৎ। একইভাবে জেলায় 150 মেগাওয়াট চাহিদার মধ্যে সরবরাহ হচ্ছে 80 মেগাওয়াট। এছাড়া সিলেট বিভাগে 230 মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে 130 মেগাওয়াট বিদ্যুৎ। সরবরাহ না বাড়লে পরিস্থিতি উন্নতির কোনো সম্ভাবনাই নেই। কবে নাগাদ সমাধান হবে এটা তো আর আমরা বলতে পারি না। হ্যাঁ, আমরা চাহিদার তুলনায় কম পাচ্ছি। আমাদের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় আমরা এই পরিমাণ বিদ্যুৎ পাচ্ছি না। শহরের তুলনায় গ্রামে পল্লী বিদ্যুতের আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিড়ম্বনা আরও বেশি। দিনের বেশিরভাগ সময়ই থাকছে না বিদ্যুৎ। তীব্র লোডশেডিংয়ের প্রভাব পড়ছে সিলেটের শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা সহ অন্যান্য খাতেও। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। যশোরের ভবদহ এলাকার দীর্ঘমেয়াদী জলাবদ্ধতার সমস্যা নিরসনে সেনাবাহিনীর তত্ত্বাবধানে 140 কোটি টাকা ব্যয়ে 6টি নদীর 81.5 কিলোমিটার অংশে খনন কাজ শুরু হয়েছে। এর মাধ্যমে ভবদহ এলাকা তথা যশোর, খুলনা, সাতক্ষীরার 5 উপজেলার 10 লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। খনন কাজের উদ্বোধন উপলক্ষে আজ শুক্রবার দুপুরে ভবদহ স্লুইস গেটের পাশে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত হয়ে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকার ভবদহ অঞ্চলের মানুষের জলাবদ্ধতার দুঃখ দূর করার চেষ্টা করছে। কয়েকটি সমন্বিত প্রকল্পের মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করা হচ্ছে।
ইসকন হিন্দুত্ববাদ ও পুলিশ প্রশাসনের পক্ষপাতপূর্ণ আচরণ এবং ইসলামকে অবমাননার বিষয়ে রাষ্ট্রীয় নিষ্ক্রিয়তার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী সংগঠন ইন্তিফাদা বাংলাদেশ। জুমা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করে বক্তারা বলেন, ইসলামের অবমাননা করে হিন্দুবাদকে প্রশ্রয় দিচ্ছে সরকার। এ সময় ইসকনের বিরুদ্ধে প্রতিবাদ ও স্লোগান দেন ইসলামী সংগঠনের নেতাকর্মীরা। অবিলম্বে তাদের রাষ্ট্রবিরোধী কাজ বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনকে অনুরোধ জানান ইসলামী সংগঠনের নেতারা। পরে বাইতুল মোকাররম থেকে পল্টন এলাকায় ইসকনকে জঙ্গি আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে ইন্তিফাদা বাংলাদেশ সহ বেশ কয়েকটি ইসলামিক দলের নেতাকর্মীরা। এদিকে ইসকন নিষিদ্ধ আইনজীবী আলিফ হত্যার বিচার দ্রুত কার্যকর এবং গাজীপুরে মসজিদের খতিবকে গুম করে হত্যার চেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজত ইসলাম। এছাড়া মসজিদের খতিব হাবিবুল্লাহ মিয়া হত্যার চেষ্টার প্রতিবাদ এবং ইসকন নিষিদ্ধের দাবিতে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ করেছে আলেম ওলামা ও তৌহিদি জনতা। আমাদের ঈমান, আমাদের পরিচয়, আমাদের দিন, আমাদের রসুলের সম্মান, আমাদের মাবুদদের মর্যাদা নিয়ে এই খেলা আর চলতে দেওয়া হবে না। কিছু উপদেষ্টার আচরণ জনগণকে অস্বস্তিতে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। তিনি বলেন, তাদের আচরণে জনগণের মধ্যে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। শুক্রবার হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা মসজিদে জুম্মার নামাজ আদায়ের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। হুমায়ুন কবির বলেন, শিগগিরই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করবে। পিআর পদ্ধতি বা গণভোট নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই দাবি করে তিনি বলেন, এদেশের জনগণ 17 বছর ভোট দিতে পারেনি, তারা সবাই ভোট দেওয়ার অপেক্ষা করছেন। কিছু উপদেষ্টাদের বিহেভিয়ার তো এগুলা মানুষকে আশ্বস্ত করে না। সো উই নিড, এটা আমাদের দলের প্রতিনিধি দল তো কিছুদিন আগে ডক্টর ইউনূস সাহেবের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করছেন এবং বলছেন যে কী কী করণীয় এবং একটা লেভেল প্লেয়িং এনভায়রনমেন্ট তৈরি করার জন্য কী কী প্রয়োজন এটা পরিষ্কারভাবে বলে আসছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা সংস্কার প্রস্তাবের প্রচারণায় সড়ককাঠিতে নৌ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতা মাহমুদ হোসেনের নেতৃত্বে সন্ধ্যা ও এর শাখা নদীতে এই নৌ র্যালি অনুষ্ঠিত হয়। পরে সড়ককাঠি এনডব্লিউ স্কুল মাঠে অনুষ্ঠিত বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে বিএনপির নেতা কর্মীরা যোগ দেন। এদিকে কুষ্টিয়ার দৌলতপুরে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে পথসভা ও লিফলেট বিতরণ করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। প্রায় 3 মাস পর রাঙ্গামাটির পর্যটন কেন্দ্রের আইকন ঝুলন্ত সেতুর পাটাতন থেকে পানি সরে যাওয়ায় দৃশ্যমান হয়েছে সেতুটি। বৃষ্টি কমে আসায় কাপ্তাই হ্রদে পানি কমতে থাকায় অবশেষে 86 দিন পর সেতুর পাটাতন থেকে পানি সরে গিয়ে সেতুটি পুরোপুরি দৃশ্যমান হয়ে উঠেছে। এতে আবারও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠছে ঝুলন্ত সেতু। রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, প্রায় 3 মাস পর সেতু থেকে পানি সরে যাওয়ার সাথে সাথে পরিষ্কারের কাজ শেষ করা হয়েছে। কিছু সংস্কারের কাজ করতে হবে। সামনে পর্যটন মৌসুমে গত 3 মাসের ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া যাবে, সে আশাবাদ জানান তিনি। যমুনা রেল সেতুর পিলারের নিচে বেশ কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে। পিলারের ফাটলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে এমন ছবি ভাইরাল হওয়ায় বেকায়দায় পড়েছে যমুনা রেল সেতু কর্তৃপক্ষ। তবে যমুনা রেল সেতু কর্তৃপক্ষের প্রজেক্ট ম্যানেজার মার্ক হ্যাবি জানিয়েছেন, এটি কাজের কোনো ত্রুটি নয়, এমনকি নির্মাণ ত্রুটির কারণে হয়েছে তাও নয়। প্রচণ্ড গরম বা বৈরী আবহাওয়ার কারণে সেতুর নিচে 0.1 থেকে 3 মিলিমিটার পর্যন্ত ক্ষুদ্র আকৃতির ফাটল সৃষ্টি হয়েছে, যা মোটেও সেতুর কংক্রিটের অবকাঠামো বা স্থাপনার জন্য ক্ষতিকর নয় বলেও জানিয়েছেন তিনি। জামালপুরে 22,000 পিস ইয়াবা ট্যাবলেট সহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। বিকেলে জামালপুর সদর থানায় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ জানান, কক্সবাজার থেকে বাসে করে যাত্রী বেশে আব্দুল মতিন ও তার স্ত্রী শাহিদা বেগম 22,000 পিস ইয়াবা সঙ্গে করে নিয়ে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে শহরের দড়িপাড়া এলাকায় বাসে অভিযান চালিয়ে ওই দম্পতিকে ইয়াবা সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল মতিন ও শাহিদার বিরুদ্ধে 2টি করে মোট 4টি মাদক মামলা রয়েছে। তাদের বাড়ি জামালপুর সদর উপজেলার ডিগটির চর গ্রামে।
কুমিল্লা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে স্কুলে পরিবেশ বান্ধব নানা ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কুমিল্লা সদর উপজেলার মাঝিগাছা আখতারুজ্জামান উচ্চ বিদ্যালয়ে টিফিনের টাকায় 50,000 গাছের চারা বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ। সম্পূর্ণ অনুষ্ঠানে বিদ্যালয়ের মাঠে পাতার খেলনা তৈরি, নারকেল পাতার ঘড়ি, চশমা, সুপারি গাছের খোলে চড়ার আয়োজন করা হয়। ব্যতিক্রমী এই আয়োজনে কুমিল্লা সিভিল সার্জন ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমি এবং আমার ছোট বোন ফারজানা আমরা সেনা কল্যাণ সংস্থা থেকে বৃত্তি পেতাম। সেই বৃত্তির টাকা দিয়েই অসহায় শিশুদেরকে খাতা কলম দেওয়ার মাধ্যমে লাল সবুজের যাত্রা শুরু হয়। সে 2011 সাল থেকে আজ প্রায় 14.5 বছর ধরে টিফিনের পয়সা বাঁচিয়ে আমরা সারা বাংলাদেশে মাদক, ইফটিজিং, বাল্যবিবাহর প্রতিরোধে কাজ করছি, পাশাপাশি গাছের চারা বিতরণ করছি। দেশের ক্ষুদ্র জাতি গোষ্ঠীগুলোর সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় পৃথক অধিদপ্তর করার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের ঘোষিত ভিশন 2030-তে পৃথক অধিদপ্তরের ঘোষণা রয়েছে বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে সব ধর্ম, বর্ণ, ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে নিয়ে রেইনবো নেশন গড়ে তোলা হবে। রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে গারো সম্প্রদায়ের সবচেয়ে বড় আয়োজন ওয়ান গালা উৎসবে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সব সমস্যার সমাধান করা হবে। ভিশন 2030-তে সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংস্কৃতি, ঐতিহ্য রক্ষা করতে এবং সমস্যা সমাধানের পৃথক অধিকার গঠনের ঘোষণা দিয়েছে, ওই দপ্তর ঘোষণা দিয়েছে। বিএনপি সরকারে আসলে ঢাকা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পৃথক সাংস্কৃতিক একাডেমি গঠন এবং সরকারিভাবে পতাকা পালনের উচ্চ পালন বিষয়ে সক্রিয়ভাবে বিবেচনা করা। এ মাসেই 200 আসনে বিএনপির একক প্রার্থী চূড়ান্ত হচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। সালাউদ্দিন জানান, আগামী নভেম্বরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। বৃহত্তর জোটে থাকতে পারে এনসিপি সহ অনেকগুলো রাজনৈতিক দল। প্রত্যেক নির্বাচনে বিএনপির মতো বৃহৎ উদার গণতান্ত্রিক রাজনৈতিক দলে প্রত্যেক আসনে একাধিক প্রার্থীর সাক্ষাৎকার নিতে হয় এবং থাকে আমাদের অনেক একাধিক যোগ্য প্রার্থী। তার উপরে জোটভুক্ত ইলেকশন করতে গেলে জোটের প্রার্থীদেরও ডিমান্ড থাকে বিভিন্ন সিটে। সেখানে আমাদের একটা নেগোসিয়েশন করতে হয় আলাপ আলোচনার মধ্য দিয়ে। তো যারা এমপি ইলেকশনে নমিনেশন পাবে না তাদেরকে জাতীয়ভাবে বিভিন্নভাবে মূল্যায়ন করার সুযোগ থাকে। তো আল্লাহর রহমতে যদি জনগণ আমাদেরকে সমর্থন দেয়, সরকার গঠন করতে পারি, তাহলে পরে তাদেরকে মূল্যায়নের আরও একাধিক ব্যবস্থা থাকবে বিভিন্ন জায়গায়, দলে, সরকারে বা স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে। সেটা আমরা ওইভাবেই সমাধান করার চেষ্টা করি। নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো সচিবালয়ে ডিসি, এসপি ভাগাভাগি করছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি। নির্বাচনের আগেই কমিশনকে জামায়াত, বিএনপি এবং ডিজিএফআই মুক্ত করার আহ্বান জানায় দলের নেতারা। বিকেলে রাজধানীর একটি অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরীর সমন্বয় সভায় এসব কথা বলেন তারা। দলটির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি বলেন, গুম খুনের সাথে জড়িত সেনা সদস্যদের বিচারের মাধ্যমে সেনাবাহিনীকে কলঙ্ক মুক্তের একটি সুযোগ এসেছে। হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল কেন্দ্র দখলের জন্য সশস্ত্র কায়দায় প্রস্তুতি নিচ্ছে। সার্জিজ আলম বলেন, অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ, ছাত্রলীগের সাথে সম্পৃক্ত কাউকে এনসিপিতে জায়গা দেয়া হবে না। আস্তে আস্তে সাংগঠনিকভাবে তো এই জিনিসগুলো একটি রাজনৈতিক দল তার নিয়ন্ত্রিত যে ব্যাংকগুলোকে দখল করেছে,
যে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে দখল করেছে সেই ব্যাংক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মচারীদেরকে পুলিং এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার প্রায় তারা চালাচ্ছে। আগামী নির্বাচনে কেন্দ্রগুলোকে দখল করার জন্য তাদেরকে এখনই সশস্ত্র কায়দায় তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। আগামীর বাংলাদেশে এনসিপি যদি এনসিপির পথে থাকে, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সামনে ধারণ করে এগিয়ে চলে, তাহলে আজকে থেকে 2 বছর পরে বাংলাদেশের সবচেয়ে কাঙ্ক্ষিত, গ্রহণযোগ্য এবং প্রত্যাশিত রাজনৈতিক দল হবে এনসিপি। লিবিয়া থেকে দেশে ফিরেছেন দালালের প্রতারণার শিকার হয়ে 309 জন বাংলাদেশি। বাংলাদেশি নাগরিকদের বহনকারী বিশেষ একটি ফ্লাইট সকাল 10:30টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। লিবিয়ার রাজধানী ত্রিপোলি এবং আশপাশের এলাকা থেকে অবৈধভাবে অবস্থানরত এই ব্যক্তিদের বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার যৌথ প্রচেষ্টায় এই প্রত্যাবাসন সম্পন্ন হয়। ফিরে আসা নাগরিকদের অধিকাংশই মানব পাচারকারীদের প্রতারণার শিকার হয়েছেন। তাদেরকে সমুদ্রপথে ইউরোপে পৌঁছে দেওয়ার মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। ঢাকা চাঁদপুর বরিশাল রুটে চালু হতে যাচ্ছে শতবর্ষী প্যাডেল স্টিমার জাহাজ। আজ পরীক্ষামূলক ঢাকা মুন্সিগঞ্জ যাত্রায় অংশ নিয়ে নৌ উপদেষ্টা বলেন, বাণিজ্যিকভাবে নয়, দেশের ইতিহাস ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতেই পুনরায় চালু করা হয়েছে প্যাডেল স্টিমার পিএস মাসুদ। বিআইডব্লিউটিসির চেয়ারম্যান জানান, ট্রায়াল শেষে দ্রুতই জানানো হবে ভাড়া, বুকিং এবং টিকেটের নিয়মকানুন। পর্যটনে প্যাডেল স্টিমারের এই সংযোজনে উৎসাহ দেখা দিয়েছে পর্যটকদের মাঝেও। জুবায়ের প্রধানের রিপোর্ট। দেশের পর্যটনে অনন্য সংযোজন বিআইডব্লিউটিসির এই প্যাডেল স্টিমার জাহাজ। বাংলাদেশের একক মালিকানায় থাকা 4টি শতবর্ষী প্যাডেল স্টিমারের সবগুলোই এতদিন ছিল অকেজো। 2022 সালে যাত্রী সংকট ও আর্থিক লোকসানের মুখে বন্ধ হয়ে যাওয়া পিএস মাসুদকে আনুমানিক 2.5 কোটি টাকা ব্যয়ে পুনর্গঠন করে ফের পানিতে নামানো হয়েছে। এবার পর্যটন ভিত্তিক ক্রুজ সার্ভিস হিসেবে চালু হচ্ছে ঐতিহ্যবাহী এই জাহাজ। উদ্যোগটা যেন অব্যাহত থাকে, এটা যেন থেমে না যায়। 100 বছর ধরে একটা জাহাজ চলছে, এটা কিন্তু মানে একটা বিরাট ব্যাপার। খুবই এক্সাইটেড, কারণ আমাদের ঐতিহ্যবাহী জাহাজটা আবার পুনরুদ্ধার করেছেন, সংস্কার করেছেন এবং আমরা এটা দেখে অত্যন্ত গর্বিত। 15 নভেম্বর থেকে শতবর্ষী প্যাডেল স্টিমার জাহাজ চলবে ঢাকা চাঁদপুর বরিশাল রুটে, যেখানে জাহাজের ভিতরে সাংস্কৃতিক আয়োজনের সাথে থাকবে কুয়াকাটা সহ বেশ কিছু দর্শনীয় স্থানে যাত্রা বিরতি। মাছ দিয়ে তৈরি নানা রকম খাবারের আয়োজনও থাকবে পর্যটকদের জন্য। ট্রায়াল শেষে দ্রুতই প্রকাশ করা হবে প্যাডেল স্টিমারের ভাড়া, বুকিং সহ টিকিটের নিয়মকানুন। এখানে ভাড়াটার জন্য আমরা একটা কমিটি করে দিয়েছি। আমরা চাই ভাড়াটা যেন আমাদের সাধারণ যাত্রীর আওতার মধ্যে থাকে। বিশ্বের কোনো দেশ 4টি প্যাডেল স্টিমার মালিক না, শুধুমাত্র বাংলাদেশ মালিক। বাণিজ্যিকভাবে নয়, দেশের ইতিহাস ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে চালু করা হয়েছে প্যাডেল স্টিমার পিএস মাসুদ। রাষ্ট্রীয় মালিকানাধীন বাকি স্টিমারগুলোও সংস্কার করার কথা জানান নৌ উপদেষ্টা। তো এটাকে একটা হেরিটেজ হিসাবে বা ঐতিহ্য হিসাবে আনা হয়েছে। এটা আপনারা যদি মনে করেন যে কমার্শিয়ালি ভায়াবল কিনা, বোধহয় না। অত্যন্ত অল্প খরচের মধ্যে ইঞ্জিনটাকে ওভারঅল করা হয়েছে। এটা যদি দেখি যে ঠিকঠাক আছে, তাহলে এরপরে আরেকটা আমরা ওভারঅল করব। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। মিরপুরে স্পিন স্বর্গ তৈরি করে সিরিজ জিতলেও এই কৌশলে বিশ্বকাপে ভালো করা সম্ভব নয় বলে মনে করেন ক্যারিবীয় সাবেক স্পিনার স্যামুয়েল বদ্রি। ঘরের মাঠে এই কৌশল অবলম্বন করলে বৈশ্বিক আসরে বাংলাদেশ ভুগবে বলে মনে করেন তিনি। এদিকে 2027 বিশ্বকাপকে মাথায় রেখে স্পোর্টিং উইকেটে সিরিজ খেলার পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। নিলয় মজুমদারের রিপোর্ট। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জিতলেও আলোর নিচে অন্ধকারের নাম শেরেবাংলার উইকেট, যে উইকেটে ওয়ানডের ইতিহাসে প্রথমবারের মতো 50 ওভারই স্পিন করে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ওয়ানডেতে নাসুম রিশাদের স্পিনেই দিশাহারা হয়েছেন সফররতরা। এমন উইকেটে সিরিজ জিতলেও বৈশ্বিক আসরে এই কৌশলের পরিণতি ভালো হবে না বলে মনে করেন ক্যারিবীয় সাবেক স্পিনার স্যামুয়েল বদ্রি। দেখুন, এই উইকেট তৈরি করে হয়তো আপনি সিরিজ জিততে পারবেন, কিন্তু বিশ্বকাপে তা কাজে দিবে না। পরের বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায়, সেখানকার উইকেটে পেস ও বাউন্স থাকবে, যা মিরপুরের সম্পূর্ণ বিপরীত। এই উইকেটে ওয়েস্ট ইন্ডিজের মতো দল প্রথমবারের মতো 50 ওভার স্পিনের উপর নির্ভর করেছে। এটাই এখানকার বাস্তবতা বলে দিচ্ছে।
আগামী বছর ঘরের মাঠে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। মিরাজদের বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে এই দলগুলোর বিপক্ষেও চেনা ছকে হারতে পারে টিম ম্যানেজমেন্ট। যদিও বৈশ্বিক আসরকে মাথায় রেখে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার এনটিভিকে জানিয়েছেন, স্পোর্টিং উইকেট তৈরি না করলে আবারও ব্যর্থতা নিয়ে ফিরতে হতে পারে মিরাজদের। 1 বছর আগে থেকে ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনটা নেওয়া উচিত। ওয়ার্ল্ড কাপে আমরা কেমন কন্ডিশনে খেলবো, কেমন খেলতে পারি। অবশ্যই আমরা এখন তো যেহেতু ঘরের মাঠে আমাদের খেলা আছে, আমরা কন্ডিশন সুবিধা নিতেই পারি, সেটা সব দলই নেয়, কিন্তু সেটা কতখানি ওয়ার্ল্ড কাপে যে হেল্প করবে আমি জানি না। ওয়ার্ল্ড কাপে আমরা ভালো করতে চাই। সো এই বাইরে যে সিরিজগুলি আছে ওয়ার্ল্ড কাপের আগে, আমরা ওয়ার্ল্ড কাপে যেমন ক্রিকেট খেলতে চাই, আমাদের খেলার যেমন হওয়া উচিত সেরকম কন্ডিশন বানিয়ে খেলবো, সেরকম খেলার চেষ্টা করব, সেটা আমাদের অনেক কাজে লাগবে। 4 সিরিজ হারের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই জয়ে মিরাজরা স্বস্তি পেলেও বৈশ্বিক আসরে আসলে এই কৌশল কতটা কাজে দেবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে 3 ম্যাচের টি20 সিরিজ খেলতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল। শুক্রবার দুপুরে চট্টগ্রামে পা রাখেন ক্যারিবীয়রা। বাংলাদেশ দল পৌঁছায় বিকেলে। এর আগে গতকাল লিটনের নেতৃত্বে একাংশ আগেই অবস্থান করছেন চট্টগ্রামে। আগামী সোমবার 3 ম্যাচের প্রথম টি20 অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে সন্ধ্যা 6টায়। এই সিরিজে চোট কাটিয়ে দলে ফিরেছেন লিটন, বাদ পড়েছেন সাইফুদ্দিন। এই মুহূর্তে টি20 ফরম্যাটে দারুণ ফর্মেও আছেন স্বাগতিকরা।